হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে খুব ভালো আছে আশা করছি। ডাব্লিউবিজির আমরা অলরেডি অক্সিডেশন স্টেটের ওপরে প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি। ডিটেইলডে সেখানে আমি অনেক কিছু বলেছি। আশা করেছি অনেকেই ক্লাসটা দেখে ফেলেছো। যারা এখনো দেখোনি, ছুটি শেষ দুদিনের যে গ্যাপটা ছিল সেই গ্যাপের পরে আজকে থেকে আবার শুরু করে দিচ্ছি ক্লাস। যে দুদিনের গ্যাপটা ছিল গ্যাপটা মিটে গিয়েছে। আজকে পুরোনো ক্লাসটা দেখে নেবে এবং এই নতুন টপিকের ওপরেও যেটা আজকে করাবো সেটাও খুব গুরুত্বপূর্ণ। এটা কোন টপিক? আচ্ছা, এই যে দুটো ক্লাস গেল, এইটার মধ্যে প্রথমটা ছিল অক্সিডেশন স্টেট, আজকে নিচ্ছি কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রা। তো এই দুটো বিষয়ই কিন্তু তোমাদের আগামী 10 এবং 11 তারিখ ব্যাপী যে মক টেস্ট অনুষ্ঠিত হবে, সেই মক টেস্টের সিলেবাসে কিন্তু এটা রয়েছে। তাই এই টপিকগুলো পুরোটাই ভালো করে পড়বে এবং মক টেস্ট দেবে। এই দুটো টপিকই ডাব্লিউবিজির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং নিট বা অন্যান্য যে পরীক্ষা এন্ট্রান্স গুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আরেকটা বিষয় যেটা বলবো, যে তোমাদের সেমিস্টার 4-এ থাকা অ্যালডিহাইড কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটার উপরেও কিন্তু বলেছি 8খানা প্রশ্ন দেব এবং অক্সিডেশন স্টেট ও এই কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রা থেকে দুটো মিলে 12টা প্রশ্ন দেব। টোটাল 25 নম্বরের কেমিস্ট্রি, 25 নম্বরের ফিজিক্স হবে। স্যার অলরেডি শর্টসের মাধ্যমে বলে দিয়েছেন। আর এখানে খুব বাড়তি কিছু বলবো না। আর যারা আমাদের 11 এবং 12 এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও খুব তাড়াতাড়ি এই সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুতেই আমরা চমক নিয়ে আসছি। তো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। প্রত্যেকে কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করে এবং যারা বড়রা সিনিয়ররা রয়েছে তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দাও। যারা নতুন 11-এ উঠেছে বা যারা 12-এ উঠলো তাদের মধ্যে একটু ছড়িয়ে দাও। তাহলে কি হবে, তারাও আমাদের চ্যানেল থেকে কন্টেন্ট গুলো দেখতে পারবে। খুব ধরে ধরে কোয়ালিটি কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এটা তোমরা দেখলে তোমরাই উপকৃত হবে এবং তোমাদের এই জিনিসটা আরো সহজ হবে। উত্থান তো কখনোই সহজ প্রক্রিয়া নয়, এটা একটা প্রসেস। আচ্ছা, আসি মূল জিনিসে। যেটা বললাম কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রা। দেখো এই বিষয়ের উপরে কিছু থিওরিটিক্যাল জায়গা, মূলত এটা অঙ্কের সেগমেন্ট। দ্রবণ সংক্রান্ত মাত্রার মধ্যে আমি শুরুতেই যে জিনিসটা করে নিতে চাইবো, সুন্দর একটা টেবিল ফরম্যাটে পুরো বিষয়টাকে তোমার সামনে এনে দেব। হ্যাঁ দেখো, দেখে যা নির্বাণ কি সুখে রয়েছে, কি সুখে রয়েছি আমি। আচ্ছা, আমরা কনসেন্ট্রেশন টার্মের মধ্যে দিয়ে কি করতে চাই? কোনো একটা দ্রবণে দ্রাব এবং দ্রাবক, কোনো একটা পার্টিকুলার সলিউশনে সলিউট এবং সলভেন্ট কি অ্যামাউন্টে রয়েছে, তাদের কি কার্যকরণ, সেই বিষয়ে সঠিক ধারণা আমরা পেয়ে থাকি কিসের সাহায্যে? সেই বিষয়ে সঠিক ধারণা আমরা পেয়ে থাকি কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রার সাহায্যে। এখানে এই বিষয় নিয়ে তোমাদের এখানে এটা 11-এর যদি কেউ দেখো তার জন্য এটা কার্যকরী হবে। তো আমরা এখানে কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রাগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করে দিলাম, গ্রুপ এ এবং এখানে একটা ভাগ করলাম যথাক্রমে গ্রুপ বি। গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ক্যাটাগরিতে এদেরকে ডিভাইড করে দিলাম। আচ্ছা, তুমি বলতে পারো স্যার গ্রুপ এর মধ্যে কি বিষয় আসছে? গ্রুপ এর মধ্যে মূলত যেটা আসছে, গ্রুপ এর মধ্যে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্মগুলোকে নিচ্ছি। তাপমাত্রা সাপেক্ষ বা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ইংলিশেও বলে দিচ্ছি কিন্তু। আর এখানে কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বা
তাপমাত্রা নিরপেক্ষ কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রায় এখানে তাপমাত্রা সাপেক্ষ, এদিকে তাপমাত্রা নিরপেক্ষ কনসেন্ট্রেশন টার্মকে আমরা বলে দিলাম। তো দেখো তাপমাত্রা সাপেক্ষ বা নিরপেক্ষের মধ্যে তাদেরকে কোথায় রাখবো? আচ্ছা, চলো আসা যাক। এখানে প্রথমেই কি আসছে? পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম। 2 নম্বরে আসছে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম। আচ্ছা, পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম এবং ওয়েট বাই ভলিউম। আবার এই দিকে আসছে হুম 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 হুম। আচ্ছা, এক এক করে আসে। প্রথমেই দেখো পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম, এটার মানে খুব জটিল কিছুই নয়। 100 ml পার্সেন্টেজ বলেছে, তার জন্য এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা একটাই জিনিস বলবো, ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। মানে ধরো বললো 5% ভলিউম বাই ভলিউম ইথানল। কি বললাম? 5% ভলিউম বাই ভলিউম ইথানল, মানে 100 ml সলিউশনে, 100 ml দ্রবণে 5 ভেরি সরি, 100 ml দ্রবণে 5 ml বা 5 লিটার, 100 লিটার দ্রবণে 5 লিটার ইথানল দ্রাব হিসেবে দ্রবীভূত আছে। দ্রাব হিসেবে মানে অ্যাজ সলিউট, মানে in 100 ml solution 5 ml ethanol is dissolved as solute, ওই জন্য ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কি হবে? দ্রাবটা প্রত্যেকটা জায়গায় লবের মধ্যে দ্রাব থাকবে, ভলিউম অফ সলিউশন। এটা হলো অন আ সিমিলার অ্যাকাউন্ট পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ। এখানে কি হবে? কি সুখে রয়েছি আমি, কি সুখে বেছেছি গান। বুঝতে পারলে? এটা হলো এই তিনটে। আচ্ছা, তুমি এখানে বলতে পারো যে স্যার এই দিকটা তাপমাত্রা নিরপেক্ষ বা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন? তাপমাত্রা নিরপেক্ষ, তার কারণ হচ্ছে, তাপমাত্রা নিরপেক্ষতার মূল কারণ হিসেবে যেটা আমরা দেব, যে তাপমাত্রার নিরপেক্ষতার মূল কারণ হচ্ছে এদের প্রত্যেকের জন্য তুমি একটা জিনিস দেখো, এদের যে ডিনোমিনেটর বা হর হিসেবে যারা রয়েছে সেই জায়গাতে অবশ্যই ভলিউম বা আয়তন ইনভলভ থাকবে। ভলিউম বা আয়তন যেখানে ইনভলভ হবে, আমরা কি জানি চার্লসের সূত্র অনুসারে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তার মানে ভলিউম তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হবে, হয় সেটা বাড়বে নয় সেটা কমবে। এই কম বেশির যে জায়গাটা, এটার কথা বলতে চেয়েছে। ক্লিয়ার পয়েন্টটা? এটা এখানে বলতে চাইছে। তো এই পয়েন্টের মধ্যে দিয়ে আমরা এটাই তোমার কাছে রিভিল করলাম, যে যারা তাপমাত্রা নিরপেক্ষের ক্যাটাগরিতে যাবে তাদের প্রত্যেকের মধ্যে কি থাকবে? তাদের প্রত্যেকের মধ্যে ভলিউম কিন্তু অতি অবশ্যই থাকবে। ভলিউম ব্যতীত জিনিসটা কিন্তু হবে না। মাথায় রাখলে জিনিসটা কি বললাম? একটা মিনিট দাঁড়াও, বলছি। হুম 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 একটা মিনিট। কি হলো এটা?
কোথায় গেল? জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাহলে এখানে টেম্পারেচার, আচ্ছা, আর আরেকটা এই দিকটায় দেখো, যারা তাপমাত্রা নিরপেক্ষ হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে তাদের মধ্যে ডিনোমিনেটর বা হরের জায়গাটা যদি খেয়াল করো, তুমি হরের জায়গায় দেখতে পাবে তাদের মধ্যে কি প্রেজেন্ট আছে, তাদের মধ্যে ওজন বা এই ধরনের কিছু। ওজনের সাথে ভলিউমের কোনো সম্পর্ক নেই, ওই জন্য পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু। আচ্ছা, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোল ভগ্নাংশের কথা বলে। মোল ফ্র্যাকশনের যে কনসেপ্টটা, মোল ফ্র্যাকশনের কনসেপ্টটা ঠিক না তোমার এখানে ডাইরেক্ট বলা যাবে না। মোল ফ্র্যাকশনের কনসেপ্টে একটু ঘুরিয়ে বলতে হয়। মোল ফ্র্যাকশন যখনই বলে দিয়েছে সেখানে তুমি কোনো একজনের কথা পাবে না। ফ্র্যাকশন মানে সেখানে একাধিক জিনিসপত্র রয়েছে, এটাই বোঝাতে চাইছে। যে কোনো জায়গায় যখন ফ্র্যাকশনের কথা বলছে সেখানে একাধিক বিষয়বস্তু রয়েছে। মোল ফ্র্যাকশন কি হয়? মোল ফ্র্যাকশনের যে বিষয়টা, মোল ফ্র্যাকশনের যে ম্যাটারটা, মোল ফ্র্যাকশনকে আমরা মূলত ডিনোট করি এক্স এর সাহায্যে। মোল ফ্র্যাকশনকে আমরা মূলত এক্স দিয়ে ডিনোট করি। ধরো একটা মিশ্রণ রয়েছে, মিশ্রণের মধ্যে আমি বললাম কথার কথা 10 গ্রাম CO2 প্রেজেন্ট আছে, বা আমি তোমাকে 10 গ্রাম 10 গ্রাম দিলাম না, আর একটু বেশি দিলাম, ধরো বললাম 22 গ্রাম CO2 আছে, এবং তার সাথে বললাম যে একটা মিশ্রণে, একটা মিক্সচারের মধ্যে 22 গ্রাম CO2 আছে, আর বললাম ধরো 16 গ্রাম অক্সিজেন আছে। দ্রবণে দুটোর অনুপাত কি আছে, দুজনের যে রেশিও, তাহলে মিশ্রণটা যে তৈরি হচ্ছে এটা কি কোনো একজনকে দিয়ে তৈরি হচ্ছে? মোটেই নয়। কোনো তিনজনের, এই দুজনের মিলিত সহাবস্থান হচ্ছে এইটা। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কত করে আছে, দেখো এক্স অফ CO2, এটার মানে হচ্ছে কার্বন মনোঅক্সাইডের মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। কি করে ফাইন্ড আউট করতে হয়? নাম্বার অফ মোলস অফ CO2, কি বললাম, যাকে বার করতে হবে, মানে যার মোল ভগ্নাংশ তোমায় ক্যালকুলেট করতে হবে তার মোল সংখ্যাটা সবার ওপরে নিতে হবে। কি বললাম? যার মোল ভগ্নাংশ তুমি ক্যালকুলেট করবে তার মোল সংখ্যাটা টপে থাকবে। এইখানে কি হচ্ছে? দেখো এটাকে মোল কি করে বার করে? প্রদত্ত ভর বাই আণবিক ভর। আমি একটার মধ্যে করে দেখাচ্ছি, অনেকের যারা মনে করছো জানো তারা ভিডিওর এই জায়গাটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেবে বা কেটে দিয়ে দেখে নিও। অনেকে তো জানতে নাও পারো, তাদের জন্য বলছি। আর 11 এর কেউ যদি থাকো, সেও যদি এটা দেখো, তার কাজে লাগবে। দেখো 22 ডিভাইডেড বাই আণবিক ভর, কার্বনের কত 12 আর 16 দুগুণে 32, অর্থাৎ 44। 16/32, 0.5, এখানে 5 হলো মোল ফ্র্যাকশন। আচ্ছা, এখানে এটা বেরিয়ে গেল। তুমি এইভাবে অক্সিজেনও বার করতে পারো, সেম পাবে। তবে আমি এখানে একটা জিনিস তোমায় বলে দিই, মোল ফ্র্যাকশন, মানে টোটালটা বললে মিশ্রণে যে বা যারা প্রেজেন্ট আছে তাদের প্রত্যেকের মোল ভগ্নাংশকে বলতে হয়, এইটাকে বলতে হয়। ইন্টারেস্টিং বিষয়টা দেখবে। আচ্ছা, মোল ভগ্নাংশের হাইয়েস্ট ভ্যালু কত?
মোল ভগ্নাংশের হাইয়েস্ট মান হচ্ছে 1। মোল ভগ্নাংশ যে টোটালটা অলওয়েজ কত হয় জানো, ভগ্নাংশের হাইয়েস্ট 1ই হতে পারে। তো এখানে আমরা টোটালের জায়গায় বসিয়ে দেবো কত, 1। মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড, মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে যথাক্রমে 0.5। মোল ফ্র্যাকশন অফ O2 হচ্ছে দেখো তাহলে বেরিয়ে গেল। এখান থেকেও তুমি খুব সহজে ফাইন্ড আউট করে নিতে পারো। মোল ফ্র্যাকশনের হাইয়েস্ট ভ্যালু মাথায় রাখবে 1, আর যে কোনো একটা যদি পেয়ে যাও তাহলে আরেকটা ওই 1 থেকে মাইনাস করে পেয়ে যেতে পারো। এবার যদি সেটা দুটো বাইনারি মিক্সচারের জন্য, বাইনারি মিক্সচার মানে যেখানে দুটো কম্পোনেন্ট দিয়ে একটা মিশ্রণ তৈরি হচ্ছে, দুটো কম্পোনেন্ট দিয়ে একটা মিশ্রণ যেখানে তৈরি হচ্ছে তাকে বলছে বাইনারি মিক্সচার। হোক, এটা এর মতন চলুক, আমাদের এই নিয়ে আর কোনো বিস্তারিত বলার দরকার নেই। মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশের জায়গাটা আর কি, মোল ভগ্নাংশ যেহেতু ভগ্নাংশ বলেছে, অবশ্যই ভগ্নাংশ বললে এটি অবশ্যই কি হবে, একটি একক বিহীন রাশি, অবশ্যই একটি একক বিহীন রাশি হিসেবেই একে চিনবো আমরা। তোমার সামনে জাস্টিফিকেশন কোথায় গেল, হ্যাঁ, মোল ভগ্নাংশের যে কথা বলছিলাম, তাহলে যার মোল ভগ্নাংশ ক্যালকুলেট করতে হবে তাকে নিউমিনেটরে রাখবে আর টোটালটাকে ডিনোমিনেটরে রেখে হিসাব করবে। চলে আসি তারপরেরটায়, চলে আসছি। এইবারেই সব থেকে ইন্টারেস্টিং টার্মিনোলজিতে আমাদের আসতে হবে, 3 নম্বর, এবং এটা বহুল চর্চিত, মোলারিটি। মোলারিটি, মোলারিটিকে ডিনোট করা হচ্ছে বাই ইউজিং ক্যাপিটাল এম। মোলারিটিকে ডিনোট করা হচ্ছে বাই ইউজিং ক্যাপিটাল এম। মোলারিটির সংজ্ঞা কি বলে, মোলারিটির সংজ্ঞা বলছে যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা, 1 লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। তাহলে কি হবে, জাস্ট বেসিক ইনফরমেশনের নাম্বার অফ মোলস অফ solute dissolved in 1 liter solution। আচ্ছা, number of moles of solute dissolved in 1 liter solution, number of moles of solute volume of solution in liter। আর যদি প্রশ্নে কোনোভাবে মিলিলিটার দেওয়া থাকে তখন কি করব, এটা হয়ে যাবে নাম্বার অফ মোলস অফ সলিউট, এখান থেকে চলে আসবে, এখান থেকে অ্যাপ্রোচটা পাওয়া যাবে। আর কি, আচ্ছা মোলারিটিও তো ওই যেটা বললাম যে এর সঙ্গে রিলেটেড আছে ভলিউম, তাই মোলারিটি এই ক্যাটাগরিতে আসবে। যদি মোলারিটির পরের ক্যাটাগরিতে আমরা চলে যাই এই দিকে, এখানে দেখো এটাই হচ্ছে মোলালিটি। মোলালিটি, মোলালিটির সংজ্ঞা বা কি বলবো, এটাকে স্মল এম দিয়ে ডিনোট করা হবে। আরেকটা জিনিস, মোলালিটির ইউনিট দেওয়া হবে মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার। মোলালিটির ইউনিট, মোলারিটি, ভেরি সরি,
মোলারিটির ইউনিট হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, মোলালিটির ইউনিট কি হবে? মোলালিটির জন্য ইউনিটে পরে আসবো। ডেফিনেশন কি বলবে? 1 কেজি দ্রাবকে, এই প্রথমে আসছে দ্রাবক, 1 কেজি দ্রাবকে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা, 1 কেজি দ্রাবকে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 কিলোগ্রাম অফ সলভেন্ট, এই হ্যাঁ 1 কিলোগ্রাম অফ সলভেন্ট, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 কেজি সলভেন্ট। সলভেন্ট মাথায় রাখো, দ্রাবক, তার মানে কি ডাইরেক্ট আমি যদি ফর্মুলায় বসাই এবং দেখো নিচে সেই ওজন, ইন কিলোগ্রাম, ইউনিট কি হবে? মোল পার কেজি, মোল পার কিলোগ্রাম। আচ্ছা এটায়, আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দিই, এখানে একটা কথা বারবার লেখার দরকার হবে না। সলিউট বা দ্রাব, সলিউট বা দ্রাব বললে সলভেন্ট বা দ্রাবক বললে 1 বোঝায়, সলিউট বা এটা বললে 1, বা তোমার যেটা, কারোর যদি মনে হয় যে না সে 2 ইউজ না করে অ্যাব্রিভিয়েশন হিসেবে বি ইউজ করবে, সে করতে পারে। কেউ বললে যে না আমি না 1 ইউজ না করে আমি এ ইউজ করব, করতে পারে, এই স্বাধীনতা তার কাছে অবশ্যই থাকছে। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত চয়েস। এটা একটা বেসিক অ্যাব্রিভিয়েশন, তোমাকে স্টার্টিং এই বলে দিলাম। হ্যাঁ, তো এখানে তাহলে কি হবে? নাম্বার অফ মোলস অফ সলিউট, W2 by M2 into 1000 by W1, 1000 by W1, W1 মানে কেজির কথা বলছে, এইখানে দ্রাবকের কাছে এটা গ্রামে থাকবে, তোমার সামনে জাস্টিফিকেশন আছে। মোলালিটি, এই 3 3 6 যে অবশ্যই এগুলো ওজন নির্ভর, তাই এদের মধ্যে ওই ব্যাপারটা আসছে না। মোলালিটি এটা গেল। আচ্ছা, এখানে মোলারিটি ছাড়া আরো একটা রয়েছে, মোলারিটি ছাড়া আরো একটা জিনিস রয়েছে, সেটা ওদিকেও আছে। মোলারিটি ছাড়া আরেকটা কাজের জিনিস হচ্ছে নর্মালিটি। নর্মালিটিকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। নর্মালিটির ক্ষেত্রে কি হবে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স, number of gram equivalents dissolved in 1 liter solution। কি বললাম? নাম্বার অফ equivalents, number of gram equivalents of solute dissolved in 1 liter solution। How to calculate number of gram equivalent? কি করে তুমি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করবে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার ওয়ে আউট কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করা হয় প্রদত্ত ভর বাই
তুল্যাঙ্ক ভার, প্রদত্ত ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার, প্রদত্ত ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার, এইটা হচ্ছে ফর্মুলা। এটা দিয়ে তোমাকে ম্যাটারটা ক্যালকুলেট করতে হবে, প্রদত্ত ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার। আচ্ছা, তুল্যাঙ্ক ভার এই যে জায়গাটা ইকুইভ্যালেন্ট ওয়েট, এটাকে কি করে ক্যালকুলেট করবে? হাউ টু ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট? ইকুইভ্যালেন্ট ওয়েটের ক্যালকুলেশন কিভাবে পসিবল? ইকুইভ্যালেন্ট ওয়েটের ক্যালকুলেশনটা এইভাবে পসিবল হয়, দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, এটা আমরা মূলত অ্যাসিডের জন্য পাবো, বেসের জন্য মানে অম্লের জন্য পাবো, ক্ষারের জন্য পাবো, লবণ বা সল্টের জন্য পাবো, এবং অ্যাসিড, বেস, সল্ট আর হচ্ছে রেডক্স স্পিসিসের জন্য পাবো। 4 জায়গায় ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর বা এন ফ্যাক্টর। এবার তোমার নতুন প্রশ্ন, স্যার এন ফ্যাক্টর মানে কি? প্রত্যেকটা জায়গায় এটাই হলো মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার সহজ ফর্মুলা। মলিকুলার ওয়েট ক্যালকুলেশনের সহজতম ফর্মুলা হচ্ছে এইটা। এবার এই জায়গাতে আমরা কিভাবে পুরো ম্যাটারটাকে ডেলিভার করব? এন ফ্যাক্টর। আচ্ছা, এন ফ্যাক্টরে কি বলতে চাইছে দেখো, অ্যাসিডের জন্য এন ফ্যাক্টর হচ্ছে ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি। অ্যাসিডের জন্য এন ফ্যাক্টর হচ্ছে ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি। উল্টো দিকে এই এন ফ্যাক্টরটাই বেসের জন্য কি হচ্ছে? অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা। এটা আবার দুটো ক্যাটাগরিতে একে ডিভাইড করা যেতে পারে। এর জন্য কি হবে? এর জন্য নাম্বার অফ OH মাইনাস আয়ন্স রিলিজড, এর জন্য কতগুলো OH মাইনাস আয়ন বেরোবে? এর জন্য নাম্বার অফ H প্লাস আয়ন কতগুলো বেরোবে? আচ্ছা, সল্টের ক্ষেত্রে দু রকম আছে। সল্টের ক্ষেত্রে এন এর বেশ কয়েকটা ভ্যালু আছে। এন এর একটা ভ্যালু হচ্ছে চার্জ ট্রান্সফার। সল্টের ক্ষেত্রে এন এর একটা ভ্যালু হচ্ছে চার্জ ট্রান্সফার। চার্জ ট্রান্সফার মানে কি? কতগুলো আয়ন বেরোচ্ছে, কতগুলো আয়ন বেরোচ্ছে মানে দেখাচ্ছি। এটা কাদের জন্যে? সিঙ্গেল সল্ট, নর্মাল সল্টের জন্য। আরেকটা কি? আরেকটা হচ্ছে নাম্বার অফ আয়ন্স রিলিজড। নাম্বার অফ আয়ন্স রিলিজড এটা কাদের জন্যে? এটা হচ্ছে ফর ডাবল সল্ট মানে পটাশ, অ্যালাম বা মোর সল্ট এই সমস্ত জিনিসের জন্যে। আর এটা হচ্ছে সিঙ্গেল সল্ট, ধরো সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট এই সমস্ত জিনিসের জন্যে এটা করা হচ্ছে। এই সমস্ত জিনিসের জন্যে। তো এই বিষয়গুলো এখানে এন ফ্যাক্টর ক্যালকুলেশনে লাগবে। এন ফ্যাক্টর ক্যালকুলেশনে তুল্যাঙ্ক ভার, তো যেমন ধরো অ্যাসিড হিসেবে H2SO4 এর তুল্যাঙ্ক ভার কি হবে?
ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই 2। তুমি বলবে কেন 2? কারণ H2SO4 এ দুখানা H প্লাস বেরোবে, দুটো, কাজেই এর বেসিসিটি কত? 2। বেসিসিটি 2 হবে, ভালো করে বোঝো জায়গাটা। বেসিসিটি হবে এর জন্য 2। তাহলে m/2 H2SO4 এর ক্ষেত্রে। এবার H2SO4 ছাড়া ধরো তুমি নিলে কথার কথা H3PO4। H3PO4 এর ক্ষেত্রে কি হবে? H3PO4 এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার হবে m/3। অর্থাৎ এখানে তিনখানা H প্লাস বেরোবে, তিনখানা H প্লাস বেরোবে। এই যে জায়গাটা, এই জায়গাটার কথাই বলছি আমি, এটা অ্যাসিডের ক্ষেত্রে। বেসের ক্ষেত্রে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তিনখানা OH মাইনাস, তাহলে অ্যাসিডিটি 3। জিঙ্ক হাইড্রক্সাইড ZnOH হোল 2, অ্যাসিডিটি 2, দুটো OH মাইনাস বেরোচ্ছে, তাহলে মোলার মাস ডিভাইডেড বাই 2। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে মোলার মাস ডিভাইডেড বাই 3, সোডিয়াম হাইড্রক্সাইডে মোলার মাস ডিভাইডেড বাই 1, কারণ এখানে একটা মাত্র OH মাইনাস আছে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নর্মালিটি জানতে গেলে তোমাকে তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করা শিখতে হবে। আরেকটা কি? আরেকটা ধরো সিঙ্গেল সল্ট, ধরো আমি এখানে নিলাম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটে তুমি বিষয়টাকে বোঝো, 2Na প্লাস CO3 2 মাইনাস, 2Na প্লাস এবং CO3 2 মাইনাস, কি আছে? দুটো সোডিয়াম প্লাস 2, সোডিয়ামের মাথায় +1 করে আছে, দুটো সোডিয়ামের জন্য +2, আর একটা কার্বনেটের জন্য -2। তাহলে আলটিমেট ওভারঅল চার্জ ট্রান্সফার কত? 2। ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মোলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টরের জায়গায় 2 বসিয়ে দেবো। বোঝা গেল ব্যাপারটা? ঠিক একইভাবে যদি আমরা এরকম নি, ধরো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হোল 3, Ca3PO4 হোল 2, 2Al প্লাস 3, 3SO4 মাইনাস 2। তাহলে চার্জের জায়গা থেকে যদি ভালো করে দেখো কত হচ্ছে, চার্জের জায়গা থেকে দেখলে 2 গুণ 3 কত হচ্ছে? যথাক্রমে 6, আর এটা 3 গুণ 2 কত হচ্ছে? এখান থেকেও 6। তাহলে ওভারঅল এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর 6। এর জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মোলার মাস ডিভাইডেড বাই 6। মোলার মাস ডিভাইডেড বাই 6। একইভাবে যদি আমরা এইটা বার করি, ধরো মোর সল্ট, এটাকে বলা হয় ডাবল সল্ট বা যুগ্ম লবণ, FeSO4 ডট NH4 হোল 2 SO4 ডট 6H2O। এখানে কি হবে? এখানে যুগ্ম লবণের ক্ষেত্রে টোটাল কতগুলো আয়ন বেরোচ্ছে সেটা বলতে হবে, বিশেষ কিছুই ঝামেলা ঝঞ্ঝাট নেই। Fe2 প্লাস SO4 মাইনাস 2, অ্যামোনিয়াম বেরোচ্ছে 2NH4 প্লাস, আর সালফেট বেরোচ্ছে যথাক্রমে একটা। জল নিউট্রাল, জল আলোচনার বিষয়বস্তু নয়, জল কোনোভাবেই আলোচনার অংশ নয়। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? এন ফ্যাক্টর কত হচ্ছে দেখো, একটা ক্যাটায়ন এবং দুটো ক্যাটায়ন সব মিলে 3টে ক্যাটায়ন আর দুটো সালফেট মানে দুটো অ্যানায়ন। তাহলে মোলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টরের জায়গায় 5। যুগ্ম লবণ বা ডাবল সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টর মানে যতগুলো আয়ন বেরোবে। একইভাবে যদি পটাশ অ্যালামের কথা বলি আমরা, K2SO4 ডট Al2SO4 হোল 3 ডট 24H2O। তো কি বিষয়, কি বৃত্তান্ত হবে এখানে? 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস 2Al3 প্লাস
প্লাস 3SO4 2 মাইনাস হলো। কতগুলো আয়ন বেরোচ্ছে দেখো, দুটো পটাশিয়াম, দুটো অ্যালুমিনিয়াম, তাহলে টোটাল 4টে ক্যাটায়ন। কতগুলো অ্যানায়ন? একটা এবং তিনটে, 4টে, টোটাল 4 প্লাস 4। তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু পটাশ অ্যালামের জন্য M/8। হয়ে গেল গল্প। M/8 পাচ্ছি আমরা। এইভাবে তুমি ইকুইভ্যালেন্ট ওয়েটের জায়গাটা, রেডক্সের জায়গাটা আমি আলাদা করে একটা ক্লাসে স্পেসিফিক্যালি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই রেডক্সের জন্য। তাহলে চলো কিছু আরো কয়েকটা বিষয় বলার রয়েছে। আচ্ছা, কিছু স্পেসিফিক ফর্মুলা একটু বলে দিই। যেমন ধরো, এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 দুটো কনসেন্ট্রেশন টার্ম, আরেকটা হয় পিপিএম, পার্টস পার মিলিয়ন বা পার্টস পার বিলিয়ন। এদের মধ্যে কিছু স্পেশাল রিলেশন বেসড ফর্মুলাও কাজে লাগবে আমাদের, স্পেশাল কিছু ফর্মুলা। যেমন ধরো, নর্মালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। Normality is equal to molarity into n factor. Normality is equal to molarity into n factor. On a similar account, তারপরে কি দেব? মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর একটা গেল। আরেকটা দেব যে ধরো তুমি, কিভাবে বলি এটাকে, হ্যাঁ ধরো ডেনসিটির একটু প্রয়োগটা দেখাই। ঘনত্ব বা ডেনসিটি পরীক্ষায় যেটা তোমায় দেবে, তোমাকে এদের মধ্যে ইন্টার কনভার্সন দেবে। তো এই গ্রুপ এ এবং গ্রুপ বি যে কনসেন্ট্রেশন টার্ম, এই কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রার মধ্যে ব্রিজ বা সেতু বন্ধনের কাজ করে হচ্ছে ডেনসিটি। বলা হয় যে ডেনসিটি ইজ দি ব্রিজ। ডেনসিটি হলো সেই ব্রিজ, যে ব্রিজকে ব্যবহার করে আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট এবং টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এই দুটো কনসেন্ট্রেশন টার্ম বা দ্রবণ সংক্রান্ত মাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি ডেনসিটির সাহায্য নিয়ে। ডেনসিটি দুজনের মধ্যে ব্রিজ ফরমেশনের কাজ করে। there is a special formula, যেমন ধরো এই যে এই ফর্মুলাটা, ডেনসিটি ইজ ইকুয়াল টু মোলারিটি এই রিলেশনটা, এটা হচ্ছে রিলেশন বিটুইন ডেনসিটি, মোলালিটি অ্যান্ড মোলারিটি। ডেনসিটি বা ঘনত্ব, মোলারিটি এবং মোলালিটির মধ্যে কি সম্পর্ক। আরেকটা খুব কার্যকরী ফর্মুলা হতে চলেছে, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ ও মোলালিটির মধ্যে কি সম্পর্ক। হাউজেন্ড এটা হচ্ছে মোলালিটি এবং মোল ফ্র্যাকশনের মধ্যে সম্পর্ক এটা। আরেকটা ফর্মুলা কাজে লাগবে। আচ্ছা, নর্মালিটি, আচ্ছা না না এখানে দাঁড়াও, এটা প্রবলেমের জন্য কাজে লাগবে। মিলিমোল, মিলিমোল একটা, মিলি ইকুইভ্যালেন্স আরেকটা। ভেরি সরি, মিলিমোলের জন্য ফর্মুলাটা কি হবে? মিলিমোলের, মিলিমোলের হচ্ছে ভলিউম, ভলিউমকে মিলিলিটারে রিপ্রেজেন্ট করব আমরা, ভলিউমকে মিলিলিটারে রিপ্রেজেন্ট করব, ভলিউম ইনটু মোলারিটি। যদি ভলিউমটা মিলিলিটারে থাকে তখনকার জন্য কিন্তু এটা বলছি। আর মিলি ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে কি হবে? ভলিউম মিলিলিটারে থাকবে ইনটু নর্মালিটি। এবার তুমি বলতেই পারো যে স্যার কিছু নিউমেরিক্যালে তো
নরমালিটি। নরমালিটি মানে কি? মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, তার মানে মিলি ইকুইভ্যালেন্স মানে ভলিউম যেটা মিলিলিটারে আছে ইনটু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। একই জিনিস বোঝাচ্ছে। এটার মধ্যে দিয়ে না মেজর ফর্মুলা গুলো সব এক জায়গায় করে দিচ্ছি, কারণ এটা ডাব্লিউবিজেই বলি বা নিট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপকামিং যেই মেন্স আসছে, যেই মেনের জন্য এটা কিন্তু কাজে লাগবে। যারা মনে করছো যেই মেনে লাগবে না, ভুল ভাবছো। কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসই কিন্তু ওইটা ওরিয়েন্টেড। আমার বলো, শামীম স্যারের বলো, ফিজিক্স কেমিস্ট্রি যা আসছে সবই কিন্তু ওই ওরিয়েন্টেড দিচ্ছি। আচ্ছা, 5 নম্বরে আমরা একটা ফর্মুলার সাহায্য নেব। M1V1 প্লাস M2V2 into equal to M3 into V1 plus V2, অথবা এটা না হলে N1V1, very sorry, N1V1 plus N2V2 N3 into V1 plus V2। এটাও কিন্তু খুব কাজের একটা ফর্মুলা। কি বলতে চাইছে? এই যে ফর্মুলাটা, এর ব্যাকগ্রাউন্ডটা বোঝো। এর ব্যাকগ্রাউন্ডটা কি? when এটা it only involves in mixing, it only involves এটা শুধুমাত্র মিক্সিং এ ইনভলভ হয়, এটা মিশ্রণে ইনভলভ হয়, আর কোনো উদ্দেশ্য নেই এর। it only involves in mixing, nothing else. No chemical reaction happens, কোন রকম রাসায়নিক বিক্রিয়া এদের মধ্যে সম্ভবপর নয়, এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। যেটা হবে সেটা কি? যেটা হবে সেটা সম্পূর্ণভাবে এবং শুধুমাত্র মিক্সিং। মিক্সিং বাদে আর কোনো ঘটনাই এখানে ঘটবে না। বুঝলে? মিক্সিং বাদে আর কোনো ঘটনাই এখানে ঘটবে না। সরি, হ্যাঁ। আচ্ছা, তারপর যা বলছিলাম সেটাই আসা যাক। কি বিষয়, কি বৃত্তান্ত, এই বিষয়ে একটু আলোকপাত করা দরকার। আচ্ছা, আরেকটা হতে পারে, আরেকটা হয় M1V1 equal to M2V2 or N1V1 equal to N2V2। এটা হচ্ছে ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স। ইট ইনভলভস যখন এটা কেমিক্যাল রিয়াকশনে ইনভলভ হবে, when it involves in chemical reaction, যখন এটা কেমিক্যাল রিয়াকশন ইনভলভ হবে তখন এই ফর্মুলাটাকে আমরা নেব, এই ফর্মুলাটার সাহায্যে আমরা ওয়ার্কআউট করব, তার আগে কিছুই নয়, কিছুই হবে না। আচ্ছা, এবার একটু নিউমেরিক্যালের দিকে আসি। দেখো কি বলছে, অ্যাসারশন রিজন আছে। আচ্ছা, ফার্স্ট কি বলছে দেখো, 10 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মোলার কেসিএল দ্রবণ, সেখানে পারমাণবিক ভর বলে দিয়েছে ঘনত্ব x গ্রাম পার ml। দ্রবণটিকে -21 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করা হলে দ্রবণের মোলারিটি অপরিবর্তিত থাকবে। কন্ডিশনটাকে ভালো করে পড়ো, দ্রবণের মোলালিটি অপরিবর্তিত থাকবে। তোমার কি মনে হয় এই স্টেটমেন্টটা কি ভুল না সঠিক? এই স্টেটমেন্টটা অতি অবশ্যই
সঠিক বলে বিবেচিত হবে। কেন সঠিক? কারণ দ্রবণের মোলালিটি কোনোভাবেই তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কারণ এর হর হিসেবে আমরা কাকে দেখতে পাই? ওজনকে দেখতে পাই। দ্রবণের মোলালিটি ভরের মতন উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না। দ্রবণের মোলালিটি ভরের মতন উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না, তাই কি? দ্রবণের মোলালিটি ভরের মতো উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না। হ্যাঁ, ঠিক 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 একদম ঠিক। উভয়ই সত্য এবং এর সঠিক ব্যাখ্যা একদম ঠিক আছে, জাস্টিফাইড, কারেক্ট আছে এটা। যেমন দেওয়া আছে সেরকম। আচ্ছা, এবার দেখো কি দিয়েছে। আচ্ছা, এত প্রস্তুতির জন্য ঠিক কতখানি অক্সালিক অ্যাসিডের প্রয়োজন? আচ্ছা, আমি সেদিনকে প্র্যাকটিক্যালের একটা ভিডিও দিয়েছিলাম চ্যানেলে, ওই ভিডিওটা দেখলে এই কোয়েশ্চেনটা পেরে যাবে খুব সহজে। দেখো কি বলেছে, তোমাকে কতটা কি বানাতে বলেছে একটু দেখি। 100 ml 0.1 নর্মাল, খুব ভালো কথা। কতটা অক্সালিক অ্যাসিডের প্রয়োজন? তো তোমাকে নর্মালিটির সংজ্ঞা অনুযায়ী যেতে হবে। দেখো, 1000 ml গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ অক্সালিক অ্যাসিড 1 লিটারে। 1000 ml 1 নর্মাল অক্সালিক অ্যাসিড, এই কথার মানে কি? এর মানে হচ্ছে 63 গ্রাম। এবার তুমি বলতেই পারো, স্যার হঠাৎ করে তুমি 63 গ্রাম কোথা থেকে লিখে দিচ্ছ? পয়েন্ট, তোমার সাথে আমি একমত। সত্যি তো, আমি হঠাৎ করে কি করে লিখলাম? 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড। বলছি ব্যাখ্যা দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। এটা গেল 0.63 গ্রাম। আচ্ছা, কি বলতে চাইছে? অঙ্ক তো হয়ে গেছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড বানানো। 63 কোথা থেকে পাচ্ছি? তাকিয়ে দেখো, অক্সালিক অ্যাসিডের এইটা হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল ফর্মুলা। তো যদি এটা ফর্মুলা হয়, তোমাকে এই ফর্মুলার অনুযায়ী আমি বলছি। আচ্ছা, আমরা একটু আগেই অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর পড়ে এলাম। অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর মানে কি? কতগুলো H প্লাস সে মুক্ত করতে পারে। তা খুব স্বাভাবিকভাবেই এখান থেকে দেখো কতগুলো H প্লাস, দেখো এই একটা আম্লিক হাইড্রোজেন, এই একটা আম্লিক হাইড্রোজেন, দুটো অ্যাসিডিক হাইড্রোজেন। দুটো অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এন ফ্যাক্টর কত হবে? 2 হবে এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর যদি 2 হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু কি? অক্সালিক অ্যাসিডের মোলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। মোলার মাস হবে, দেখো, COOH এর জন্য 45 গুণ 2, আর ওয়াটারের জন্য 18 ইন্টু 2, দেখো করলে 126/2, 63 আসবে। এটা হচ্ছে পয়েন্ট, ব্যাখ্যা দিয়ে দিলাম। চলো পরের প্রশ্নে এগোই। আচ্ছা, ইংলিশে, আচ্ছা এই প্রশ্নটা না, এই প্রশ্নটা আমার একটা ভুল হয়ে গিয়েছে। যাই হোক, এখানে এই প্রশ্নটা ইংলিশেও আছে, বাংলাতেও আছে। করছি, দাঁড়াও, এই প্রশ্নটা পরে আসছি। দুটোতেই রয়েছে। কি দিয়েছে একটু দেখে নি। আচ্ছা দেখো, বাণিজ্যিকভাবে বিক্রিত একটি গাঢ় HCl, মানে কনসেন্ট্রেট HCl এর মধ্যে 35% ভরের HCl রয়েছে। 35% ভর মানে হচ্ছে 35% W/W। বিকৃত অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে। দেখো, একটু আগেই তোমাকে ঘনত্বের পয়েন্টটা বললাম, যে ঘনত্বের সাহায্যে এখানে দ্রবণের মোলারিটি, দেখো কি বিষয়টা হয়। এ দেখো 35/W, 35% W/W, এটা দেখো গ্রুপ এর, এ দেখো এটা গ্রুপ বি কনসেন্ট্রেশন টার্ম, আর এই দেখো গ্রুপ এ কনসেন্ট্রেশন টার্ম। এটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, এইটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে না। কি বলেছিলাম? ডেনসিটি হলো সেই ব্রিজ, যে ব্রিজ তোমার এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। তাহলে আমরা ব্রিজের সাহায্য নিই। ডেনসিটি সমান কি লিখতে পারি? ওজন বাই
ভলিউম, তুমি এখানে একটা জিনিস পাবো 35% W/W, তার মানে দ্রবণের ওজন কত? 100 গ্রাম, কারণ পার্সেন্ট W/W 100 গ্রামে 35 গ্রাম, তাহলে আমি এখানে 100 গ্রাম নিয়ে নিলাম। ভলিউম অফ সলিউশন, এখান থেকে ভি সলিউশন কত পাবো? 100/1.46। এবার মোলারিটির সংজ্ঞায় চলে আসি। মোলারিটি, নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস কে প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর হচ্ছে 35 গ্রাম HCl। HCl মানে হচ্ছে 36.5। আর এটা কিসে হবে? এটা হবে মিলিলিটারে, মানে 100/1.46 কত হচ্ছে? 100/1.46 মানে মোটামুটি 100/1.5 যদি হয় 54 মতো হয়। এটা 54 থেকে খানিকটা কম হওয়ার কথা, মানে মোটামুটি এটা আসা উচিত ওই ভ্যালু যা পাওয়া যায় ওই 68.5 ml এর মতো। তাহলে এটা 1000/68.5, দেখো এরকমই আসবে। ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দেওয়া যাক। মোটামুটি 13.99, ওই 14 মতন পাওয়া যাবে আনসার। চলো চলো চলো, এটা ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিলাম, চাপের নয়, এগুলো এরকমই কোয়েশ্চেন দেয়, এরকমই কোয়েশ্চেন দেয়। এ দেখো না, বলতে বলতে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা কি বলছে, ইংলিশ বাংলা সব রকম আছে। এত গ্রাম হাইড্রেটেড অক্সালিক অ্যাসিড, প্রাইমারি স্ট্যান্ডার্ড বানানো দিয়েছে। dissolved in water to make 250 ml solution will result 0.1 molar। এরকম ভাবে না, আমি এটা সত্যতা যাচাই করব এইভাবে, 1000 ml, এটা এটা মোলারিটির বিহাফে খেলতে হবে, বুঝলে? 1 মোলার অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে 126 গ্রাম, তাহলে 250 ml 0.1 মোলার হচ্ছে 126/1000 ইন্টু 250 ইন্টু 0.1, মানে মোটামুটি ভাবে 4×10 ওই 126/40, তাহলে 3×40 200, এই 12, 120, 6×0, 6×0, 1, হ্যাঁ 3.15, হ্যাঁ কারেক্ট আছে, এত গ্রামই লাগবে। প্রথমটা কারেক্ট আছে বাবা, ফার্স্টেরটা কারেক্ট আছে, একদম কারেক্ট আছে, প্রথমটা একদম আইডিয়ালি কারেক্ট রয়েছে। তারপরে কি বলছে, রিজন মোলার মাস অফ হাইড্রেটেড অক্সালিক অ্যাসিড, একদম ঠিক আছে, কারেক্ট আছে। তো ঠিকই আছে, অ্যাসারশন কারেক্ট, বোথ আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে, সি ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন। ডেফিনেশনটা বার করতে বলেছে, জাস্ট বেসিক ডেফিনেশন। আচ্ছা, এটা একটা চেনা ফরম্যাট, ফরম্যাটটার জন্য তোমাকে চেয়েছে, এটাও দুটো ফরম্যাটে আছে। দাঁড়াও একটু, আচ্ছা না ঠিক আছে, ওটা ওটা যদি দেখে নি, কি দিয়েছে দেখ, একটি উপাদানের এত মোল, অপর একটি উপাদানের এত মোল মিশ্রিত করে দ্রবণ তৈরি হলো, প্রথম ও দ্বিতীয় উপাদানের আণবিক ওজন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ডি, মোলারিটি দেওয়া আছে, মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ দেওয়া আছে, ভালো কথা। তার মানে এটার কাছে তোমার চেয়েছে কি, মোল ভগ্নাংশের সঙ্গে মোলারিটি, মোলারিটি সবকিছু রিলেশন, সমস্ত কিছু রিলেশন একত্রে একসাথে চাওয়া হয়েছে। তো কিভাবে তুমি পুরোটাকে ফাইন্ড আউট করতে পারো, এটা একটা স্পেসিফিক ফর্মুলা আর কি, টোটালটাকে ফাইন্ড আউট করতে হবে। কি বলি, ডি তো থাকা উচিত। হ্যাঁ দেখো, এখানে রিলেশন বলতে, রিলেশন তো ফাইন্ড আউট হয়ে যাবে, রিলেশন নিয়ে ব্যাপার না। একটু যদি যাই আমি,
মানে এখানে দেখো দুটো রিলেশন হয়, একটা হচ্ছে x2, তাহলে C2, আচ্ছা আচ্ছা C2 মোলারিটিকে C2 দিচ্ছে। আচ্ছা দেখো এখানে দুটোর মোলারিটি, যে যে ফর্মুলাগুলো আমরা বসাতে পারি দুটো, মানে কিভাবে কেউ করবে দেখো, একটা হচ্ছে মোলালিটির সঙ্গে 1000 x2 ডিভাইডেড বাই x1 ইন্টু m1, এটা একটা যাবে। আরেকটা যাবে ডেনসিটির সঙ্গে, আচ্ছা মোলালিটি না, এই ফর্মুলাটা যাবে। আরে ধর কি করছো, এরকম একটা ফরম্যাট হচ্ছে, এই দুটোকে কম্বিনেশন করলে যেটা পাওয়া যায় এটা মোস্টলি এটাই এটাই পাওয়া যাবে, মোস্টলি এই ফর্মুলাটাই পাওয়া যাবে দুটোকে কম্বিনেশন করলে। মানে তুমি x1, হ্যাঁ মানে এখান থেকে বেসিক্যালি যেটা প্রথমে পাওয়া যায় 1000 ইন্টু dx2 এ দেখো এখানটায় যদি যাই 1000 dx2, এখানটা কি লিখতে পারি 1 মাইনাস x1 m2, আর ওদিকে m2 x1, তাহলে 1000 এটা একটা হতে পারে। আরে ভুল লিখলাম, হ্যাঁ হ্যাঁ, না ডি ডি আসবে, ডি আসবে। আচ্ছা এইটা তো, এটার আরেকটা ফরম্যাট হচ্ছে x1 m2 দিয়ে আমরা যদি এটাকে এরম দিই, আচ্ছা এটাকে আরেকভাবে, ঠিক আছে এটাকে ফরম্যাটটা আমি বানিয়ে দিচ্ছি, এটা এই জায়গাটা কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা ডিটেলড ডিসকাশনটা করে দেবো, লাইভ তো থাকবে, লাইভে এটা আলাদা করে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এটাকে শুধু শুধু ডিল করে সময় নষ্ট করে লাভ নেই এক গাদা। দাঁড়াও, কাজের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা এ দেখো কি বলেছে, এত লিটার, এ দেখো ভলিউম, এই যে এইখানটা দেখো মোলারিটি কি হবে। তুমি এখানে তাকিয়ে দেখো, ইন্টারেস্টিং যে বিষয়টা, এখানে এদের মধ্যে না রিয়াকশন হবে। কিরকম ভাবে, NaOH, NaOH এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া হবে, হয়ে তৈরি হবে Na2SO4 প্লাস জল। টু, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, ভলিউম ইন্টু মোলারিটি, যদি ভলিউম মিলিলিটারে থেকে তবেই মিলিমোল হবে, আদারওয়াইজ মোল হবে। তাহলে 2 ইন্টু 0.2, 0.4 মোল, এটা 2 ইন্টু 0.1, 0.2 মোল। এবার এদের মধ্যে দেখো, এটা একটা স্ট্রং অ্যাসিড, এটা একটা স্ট্রং বেস, খুব স্বাভাবিকভাবেই এদের মধ্যে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন হবে। যদি নিউট্রালাইজেশন রিয়াকশন এদের মধ্যে হয়, তাহলে মোলারিটি কি হবে বা কত হবে। তো তুমি এখানে কি করবে, পরিষ্কার N1V1 1:2, হ্যাঁ তাহলে এখানে কে কার সাথে রিয়াক্ট করছে, তাহলে মোলারিটি কত হবে, ভালো কথা। Na2SO4 আছে, দেখো Na2SO4 এর মধ্যে
Na2SO4 এর মোলারিটি কত হচ্ছে? এই দুটোর মধ্যে লিমিটিং কে? দুটোর মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে লিমিটিং বলতে 0.2 0.2/4 0.2/4 হলে 40 1/20 না 1/20 ক্যালকুলেশনে যা বলছে, যদি 1/20 যদি যাই, মোটামুটি ভাবে ক্যালকুলেশনে আমাদের, যদি আমি ক্যালকুলেটও করি, কত আসবে? লিমিটিং আমার কত হচ্ছে? লিমিটিং এ আমার আচ্ছা 2:1 রেশিও না, আমি যদি লিমিটিং এর অ্যাপ্রোচেও যাই, স্টোইচিওমেট্রিক রেশিও ইকুয়াল টু মোলার রেশিও যদি যাই, তাহলেও আমার আসে 2 ইন্টু না 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 2:1। দেখো এখানে যেটা হতে পারে, এটা স্টোইচিওমেট্রিক্যালি 1, এটায় সোডিয়াম হাইড্রোক্সাইড মানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্টোইচিওমেট্রিক মানে এই স্টোইচিওমেট্রিক রেশিও হচ্ছে 2, সোডিয়াম সালফেটের হচ্ছে 1, তাহলে 0.2 এইটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। এটা 0.2 মোল, তবে সেটা কটা সোডিয়ামের জন্য? দুটোর জন্য। 2 মোলের জন্য এইটা, তাহলে 1 মোলের জন্য কত হবে? 1 মোলের জন্য এইখানে হিসেবটা করে নিতে হবে, এটা 0.1 হবে। 0. এখানে তাহলে কনসেন্ট্রেশন দেখো, Na2SO4 এর কনসেন্ট্রেশনটা দাঁড়ায় 0.1 ডিভাইডেড বাই 2 লিটার প্লাস 2 লিটার মোল পার লিটার 1/40 ওই 0. এখানে তাহলে কত হচ্ছে? 25 মোল পার 25 মিলিমোল হচ্ছে। হ্যাঁ, আনসার তো এখানে দেওয়া, আমরা জাস্ট এটাকে ম্যাচ করলাম। ওটা 2:1 রেশিও, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। 2:1 রেশিও, স্টোইচিওমেট্রিক রেশিও ইকুয়াল টু মোলার রেশিও, রিঅ্যাকশন হচ্ছে। আচ্ছা, এ দেখো এটাও চেনা প্রশ্ন। এত অক্সালিক অ্যাসিড দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি কত হবে? খুব ভালো কথা, 6.3 গ্রাম। ওকে, এ দেখো 1000 ml এ কত লাগে? একদম ঐকিক নিয়ম দিয়ে করবে। 1000 ml 1 মোলারে হয়, মোলারিটি বলেছে তো 126 গ্রাম। আমি বলছি এটা এরকম ভাবে করব যে 126 গ্রামে 126 গ্রামে হয় 1000 ml 1 মোলার, তাহলে 6.3 তে অবশ্য, আরে ভেরি সরি, কেন এসব করছে? ভেরি সরি, আমাকে ডেফিনেশন দিয়ে ডাইরেক্ট মোলারিটি বসিয়ে দিই না। এ দেখো প্রদত্ত ভর 6.3, আণবিক ভর 126 ইন্টু 1000, ডাইরেক্ট মোলারিটিতে বসাই, গল্প শেষ করি। হ্যাঁ, এই গেল 4, 1 দিয়ে 2, 2 দিয়ে গেলে 2, 2 দিয়ে 5, 1/5, 0.2 মোল পার লিটার। 0.2 মোল পার লিটার মানে হচ্ছে 20 ইন্টু 10⁻²। বেসিক কোয়েশ্চেন, একদম ডিরেক্ট প্রশ্ন। হয়ে গেল, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দেওয়া, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দেওয়া। এই দেখো 100 মোলার জলীয় এই দেখো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় কি করে করবে দেখো, জাস্ট আমি টেকনিকটা বলে দিই। এ দেখো মোলাল বলে দিয়েছে, তোমাকে 100ও কেটে দিলাম। এ দেখো তোমাকে দিয়েছে মোলাল, মানে
মোলালিটি, ঠিক আছে। আর এখানে কি দিয়েছে দেখো, দ্রাবের মোল ভগ্নাংশ, তার মানে x2 মোলালিটি মোল ভগ্নাংশ। খুব ভালো কথা। এটা থেকে কি পাবো আমি? এর মধ্যে তোমাকে যে স্পেশাল রিলেশনটা বললাম একটু আগে, 1000 x2 ডিভাইডেড বাই x1, চুপচাপ বসিয়ে দাও। মোলালিটির জায়গায় বসা, আরে 100, আচ্ছা নিচে x1 এর জায়গায় তুমি করে দাও 1 মাইনাস x2 গুণ মোলার মাস অফ 1, মানে সলভেন্ট 18, জলের জন্য 18, এখানে করলাম 10x2, তাহলে 18 মাইনাস 18x2 ইকুয়াল টু 10x2, তাহলে 18 সমান 28x2, 18/28, আচ্ছা জিরো, এটা তো দেখছি 9, 2 দিয়ে গেলে 14, তাহলে 9/14 কত আসছে গো? 8460 5640, হ্যাঁ 0.643, হ্যাঁ চলে আসছে। ডাইরেক্ট ফর্মুলা, গল্প শেষ। চলো গো এগোই। আর আচ্ছা এ দেখো, এটাও দিয়েছে, কি দিয়েছে দেখো দেখো দেখো, এ দেখো মোলালিটি প্রদত্ত, মোলালিটি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তাহলে কি ফাইন্ড আউট করতে বলেছে? মোলারিটি। তার মানে তোমাকে জাস্ট ফর্মুলা বলে বেরিয়ে যায়। এ দেখো, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মোলালিটি 1/মোলারিটি প্লাস M2 মানে মোলার মাস অফ সলিউট। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস হবে 56/1000। হিসেব করো, দেখবে মোলারিটি চলে আসবে মোল পার লিটারে, এটাই আসবে। পরেরটা, পারমাণবিক এত এবার লেড নাইট্রেট দ্রবণ এতর সাথে বিক্রিয়া করলে কত মোল লেড সালফেট? কিছু না, এটা লেড নাইট্রেট, এত মোলার ক্রোমিক সালফেট, আচ্ছা ক্রোমিক সালফেট মানে Cr2SO4 আর লেড নাইট্রেট মানে PbNO3 তিনটে আসা উচিত। আহ এটাতে না না না, লেড সালফেট বা ওই ধরনের কিছু, তাহলে এখানে কত হতে পারে? 20 ইন্টু 0.12 ইন্টু 6 যদি হয়, 20 ইন্টু 35, হয়ে গেল, আরে ধুর, আরে আমি, হ্যাঁ তাহলে এটা আমরা কত, 35 ইন্টু 0.15 and 5 4, কত হতে পারে আমাদের? 2
দাঁড়াও এটাই, হ্যাঁ তাহলে কি হলো এখানে, দেখি আমরা তাহলে লেড নাইট্রেটের যদি জায়গাটা দেখি, 35 ইন্টু 15 কত আসছে গো, 5 15 75 মিলিমোল মোল। উল্টো দিকে যদি যাও, 20 ইন্টু 12 ইন্টু 10⁻⁻², এটা করলে আমি মিলিমোল, মিলিমোল থেকে মোলে নিতে গেলে ওই তো মোটামুটি 12 24, 240 ইন্টু 10⁻⁻5 মোল। এবার তুমি দেখো, দেখো 1 মোল ক্রোমিক সালফেট রিয়াক্ট করছে 3 মোল লেড নাইট্রেটের সাথে, 1 মোল ক্রোমিক সালফেট, তাহলে 3 মোলের জন্য 1 মোল ক্রোমিক সালফেট মানে 240, মানে এই যে 240 ইন্টু 10⁻⁻5 এত মোল, তাহলে 3 মোল হলে এটা তখন দরকার ছিল 720 ইন্টু 10⁻⁻5, এইটা করেসপন্ডস টু 1 স্টোইচিওমেট্রিক রেশিও 1, 1-এর জন্য যদি ওইটা হয় তাহলে 3-এর জন্য অবভিয়াসলি 720 ইন্টু 10⁻⁵, কিন্তু তোমার কাছে আছে কত 525, তার মানে লেড নাইট্রেটটাই হলো আমার কম পরিমাণে আছে, লেড নাইট্রেটটাই আমার লিমিটিং রিএজেন্ট, লেড নাইট্রেটটাই আমার লিমিটিং রিএজেন্ট। তার মানে কি যতটা লেড নাইট্রেট আছে ততটাই, এটাও কতটা 525 ইন্টু 10⁻⁻4, 1:1/3:3 রেশিও, এত মোল লেড সালফেট অধক্ষিপ্ত হবে। 1 মোল ক্রোমিক সালফেটের সাথে 3 মোল লেড, তাহলে 1-এর সাথে 1/3 এই হিসাবে। কি বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা সোডিয়াম অক্সাইড জলের সাথে, হ্যাঁ এত সোডিয়াম অক্সাইড 500 ml জলে ডিজলভ করা হলো, ভালো কথা। গাঢ়ত্ব কি হবে 200 ml, 200 ml সোডিয়াম অক্সাইড, হ্যাঁ Na2O উৎপন্ন সোডিয়াম হাইড্রোক্সাইড 200, মানে 200 ml কে কতর মধ্যে, না 200 গ্রাম, 200 গ্রামকে তুমি কতর মধ্যে ডিজলভ করছো, 500-র মধ্যে, তাহলে সোডিয়াম অক্সাইড মানে Na2O, ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাক, এখানে তো আর অন্য কোনো ঝামেলা করে লাভ নেই, মোলারিটি চেয়েছে, তাহলে আমাদের সোডিয়াম অক্সাইড মানে চুপচাপ আমরা বলতে পারি Na2O, তাহলে 20 ডিভাইডেড বাই সোডিয়াম অক্সাইড 23 ইন্টু 2, এই যে এখানে পাবো কত 23 ইন্টু 2 প্লাস 16 বা 62 ইন্টু 1000 বাই 500, চলো গো 40/62, 20/31, 6 86 140, 0.64, না কি হলো 20/31, হ্যাঁ 20/31 তো ভালো কথা, 86, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা 0.64, 0.64, না 13 কি করে আসছে 0.64-এ, অবশ্য 0.64 যদি হয়, কিন্তু 0.64-এর সঙ্গে যদি আমরা যাই, তাই তো হওয়া উচিত, 0.64-এর সাথে যদি আমরা 500 ml মানে 0.5 যাই, হ্যাঁ তাহলে 5 দিয়ে 5×12 = 60, হ্যাঁ 12.8, ওই 13, বেকার ঝামেলা করবো না। কনসেন্ট্রেশন, না কনসেন্ট্রেশন মানে কি এখান থেকে যেটা আমাদের বেরোচ্ছে সেটা তো মোলস মোলস, কিন্তু তাও তো চলে আসার কথা, ওটা ডবল হয়ে যাচ্ছে, না না না,
2 40/62 না, নাম্বার অফ মোলস, তারপরে মোলারিটির সংজ্ঞায় বসিয়ে দিলাম। দেখো ডাইরেক্ট কোয়েশ্চেন আছে, এখানে খুব ঝামেলা ঝঞ্ঝাটের কিছু নেই। আচ্ছা 2-1টা প্রশ্ন না এখানে না, আচ্ছা না কিছু প্রশ্ন আছে যেগুলো আমাকে সম্পূর্ণ, দেখো একটা ডাইরেক্ট প্রশ্ন আছে, করানো প্রশ্ন, এটা পারা উচিত। 63 গ্রাম ডিজল 500 গ্রামের ডেনসিটি দেওয়া আছে, মোলারিটি কত হবে? মোলারিটি 63 গ্রাম 500 গ্রামে, তাহলে এখান থেকে কি করে ফাইন্ড আউট করবে? খুব ঝামেলার কিছু নেই, দেখো 500 গ্রাম তো 63 গ্রাম, তাহলে ডেনসিটি 1.126, না না না, আচ্ছা হ্যাঁ, দেখো ওজন, দেখো 500টা হচ্ছে সলভেন্ট, আর এটা হচ্ছে 63টা হচ্ছে সলিউট। এখান থেকে ডাইরেক্ট ভি বার করতে পারো, ভি ডিভাইডেড 1.126 ভাগ 563, আরে ভুল করছি, লিখলাম ভুল, 500, সরি 563/1.126, দেখো 563/1.126 ক্যালকুলেশনে কত আসতে পারে? ভলিউম মোটামুটি 500 ml এর মতন আসছে। এবার আর কি মোলারিটিতে ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাক, এটা ডেনসিটিকে কাজে লাগালাম, সম্পর্কটা বোঝো। এই দেখো প্রদত্ত ভর বাই আণবিক ভর অক্সালিক অ্যাসিডের 1000 ভাগ 500, এই গেল, কাটি গেল 2, আনসার এলো 1, গল্প শেষ। এটা ডাব্লিউবিজি পিওয়াইকিউ তে এসছে, এ দেখো এইটিও ডাব্লিউবিজি পিওয়াইকিউ তে এসছে, আমি এখানে কিছু পিওয়াইকিউ করিয়ে দিয়েছি, টাইপ একটা টাইপের মধ্যে যেগুলো যা হয়। আর দেখো একই প্রশ্ন প্রিপেয়ার্ড, আগেও একটা করে এলাম। 100 ml 0.1 নর্মাল, চলো 1000 ml 1 নর্মালে কত হচ্ছে গো? 63 গ্রাম, তাহলে 100 ml 0.1 নর্মালে 63 ভাগ 1000 ইন্টু 100 ইন্টু 0.1, চলো 10 রইল পরে 10, 100 0.63, আগেও একটা অঙ্ক করলাম একই টাইপের, কি আসছে, কি আছে দেখি, ডাইরেক্ট প্রশ্ন, এ দেখো এ দেখো এ দেখো, এ দেখো দুটো সেম ভলিউম, কি বলেছি, ইকুয়াল ভলিউম অ্যাকুয়াস সলিউশন HCl H2SO4 মিক্সড। একটু আগেই তোমায় ফর্মুলা বললাম যেখানে কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন, এগুলো নর্মালিটির বিহাফে করো, বেটার হবে। ইকুয়াল ভলিউম, তাহলে ভলিউম অফ HCl, এন ফ্যাক্টর HCl এর জন্য 1 প্লাস ভলিউম অফ H2SO4, দুটোই সেম তো, কাজেই V1 0, সরি 0.2 ইন্টু 2 ইন্টু, আর ধর ইন্টু ধরো এই যে N3 টোটাল ভলিউম V প্লাস V 2V, তাহলে 0.1 V প্লাস 0.4 V, এখান থেকে 2V ইন্টু N3, তাহলে 0.5 V, এদিকে 2V ইন্টু N3, VV ক্যান্সেল আউট, N3 0.5 ডিভাইডেড বাই 2, ব্যাস 0.25, চলো ডান ডান ডান। মোলারিটি, মোলারিটি হবে ওখানে, দুটোকে মিক্স করলে এরকম ভাবেই পাওয়া যায়। কি কই আসে, এটা পিএইচ এর প্রশ্ন, ওইদিকেই পড়ে যায়। চলো ঠিক আছে, এখানে আলাদা করে এই ভিডিওটার পেছনে করে টাইম নষ্ট করে লাভ নেই, ভালো করে পড়ো প্রত্যেকে। আমি ভিডিওটা চটপট ফিনিশ করে দিলাম, যেগুলো যা নিউমেরিক্যাল আছে দেখো, আমি এর ডিপিপিটা দিয়ে দিচ্ছি আজকেই, পেয়ে যাবে, চটপট পড়ো, আর বাড়তি কথা বলবো না। সোমবার দিন একটা লাইভ করার ইচ্ছে আছে, দেখি। আর খুব ভালো করে বলি,
10 এবং 11 যার যা পরীক্ষা তোমাদের WBGE অ্যাসপিরেন্টস এর জন্য বলছি, এবং খুব তাড়াতাড়ি নিট অ্যাসপিরেন্টস দেরও পরীক্ষা নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই, মক টেস্ট তোমাদেরও আসবে। WBGE যারা রয়েছে তারা ভালো করে পড়ো, প্রথম পরীক্ষাটা খুব ভালো চাই তোমাদের থেকে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।